জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 4 অগাস্ট। মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। চৌধুরী আব্দুল্লাল মামুন তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার ৬৮% বেশি, জিপিএ 5 ১,৩৯,০০০। রেজাল্ট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ৯৮ গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে জাজিরায় তীব্র ভাঙন। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতের। দেশে এখনও স্বৈরাচারী আচরণ বিরাজমান, মন্তব্য বিএনপি নেতার। জীবন দিয়ে হলেও দেশের ১ ইঞ্চি মাটিও ছাড় দেব না, কুচকাওয়াজে বিজিবি প্রধান। সীমান্ত সুরক্ষিত রেখেই বাকি জনবল সহায়তা করবে নির্বাচনে, চোরাচালান বন্ধে বদ্ধপরিকর। এবং ট্রাম্পের আগ্রাসী শুল্করূপে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের মার্কিন ত্রয়োদশ হারানোর শঙ্কা। প্রথম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক পরিসরে আলোচনা, রাতে ফের বৈঠক। জুলাই অগাস্ট হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেন, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিস্তারিত তুলে ধরতে চান তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ করে দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন, এটি শুধু ট্রেইলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমকটি দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করেন তিনি। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই আগস্টে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিষয়ে বিস্তারিত উন্মোচন করতে চান তিনি। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন, নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৪ আগস্ট। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার এক আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী, এটি বলা সমীচীন নয়। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে,
তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন যে আবেদনটি করেছেন ট্রাইব্যুনালে, সেই আবেদনটি কিছুক্ষণ আগে আমি হাতে পেয়েছি এবং সেই আবেদনের মূল যে কথা, এবং তিনি শুরুতেই বলেছেন যে তিনি অপরাধ করেছেন, এটি তিনি স্বীকার করছেন। একই সঙ্গে তিনি স্বপ্রণোদিত হয়ে যে সত্য সেই মামলা আব্দুল মামুনের আইনজীবী এই প্রথম কোনো একটি আবেদন করলেন এবং তিনি আবেদন করেছেন যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তার নিরাপত্তার বিষয়টি যেন ট্রাইব্যুনাল দেখে। এরপরেই কিন্তু আদালত যেটি বলেছেন যে তারা এই বিষয়টি দেখবেন। এখন তাকে কারাগারে পাঠানো হয়েছে। চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার পরে তার সাক্ষ্য দেখে তাকে আসলে জামিন দেওয়া হবে নাকি তাকে এই মামলার আসামি থেকে সাক্ষী হিসেবে ঘোষণা করা হবে সেটি ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন। আর এর আগে যেটি হয়েছে যে জুলাই আগস্টের প্রথম কোনো মামলা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের অভিযোগ গঠন করা হয় এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং বিচারটি শুরু হবে 3 আগস্ট থেকে। 3 আগস্ট এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ থেকে। একই সঙ্গে 4 আগস্ট থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং প্রথম সাক্ষী মাহমুদুর রহমান তাকে এই 4 আগস্ট তিনি আদালতে এসে সাক্ষ্য দেবেন। আর আদালত আজকে 5টি অভিযোগেই এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণ পেয়েছেন, এমনটাই আদালত তার আদেশে জানিয়েছেন। এবং অভিযোগ গঠনের আদেশটি একমাত্র আসামি যিনি চৌধুরী আব্দুল মামুন তাকে পড়ে শুনিয়েছেন এবং তিনি দোষী না নির্দোষ এটি জানতে চেয়েছিলেন এবং এটির পরেই কিন্তু তিনি নিজেকে অপরাধী ঘোষণা করে রাজসাক্ষী হিসেবে নিজেকে ঘোষণা করার আবেদনটি জানানো হয়। তো বলা চলে যে আজকে থেকেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। তবে এই মামলায় চৌধুরী আব্দুল মামুন সাক্ষী হিসেবে থাকবেন না আসামি হিসেবে থাকবেন এটি পরের কার্যদিবসে শুনানির সময় সেটি নির্ধারিত হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 26 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে 30 জন আসামির মধ্যে 26 জন আসামি পলাতক থাকায় তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত 24 জুন 30 জনকে অভিযুক্ত করে আবু সাইদ হত্যা মামলার রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা। 30 জন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারে সারা দেশে পাসের হার 68.45%। মোট জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। 2 মাসেরও কম সময়ে এবার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার কোনো আনুষ্ঠানিকতা নেই। শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে জানা যাচ্ছে ফল। গত 10 এপ্রিল 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় 13 মে। এবছর 19 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই
এই মুহূর্তে রাজুক উত্তরা মডেল স্কুলে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে সাইফুল রুদ্র, চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। উত্তেজনা ও উৎকণ্ঠাময় অপেক্ষার প্রহর শেষ 19,28,000 শিক্ষার্থীর। কিছুক্ষণ আগে এসএসসি ও সমমান পরীক্ষার 2025-26 সেশনের ফলাফল অনুষ্ঠিত হয়েছে এবং এরপরেই কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা সবাই ওয়েবসাইটের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে তাদের ফলাফল জেনে নিচ্ছে। আপনারা দেখছেন এখনও আমি রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছি এবং সেখানে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন এবং যার যার ফলাফল দেখার জন্য তারা মোবাইলে SMS করছেন এবং ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তারা এবার এই ফলাফল জানছে। এবার এসএসসি পরীক্ষার কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কার্যক্রম এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে না হয়নি, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কিন্তু এই রেজাল্টগুলো জানতে পারছে শিক্ষার্থীরা। রাজুক উত্তরা মডেল কলেজ যেটিতে আমরা এই মুহূর্তে আছি তার যদি ফলাফলের একটু আমি পরিসংখ্যানটা বলি, সেটা হচ্ছে রাজুক উত্তরা মডেল স্কুলে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 827 জন, যেখানে পাশ করেছে 99.88% এবং জিপিএ 5 পেয়েছে 733 জন এবং সারা বাংলাদেশে এর মধ্যে আমরা জেনেছি যে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 68.45%। তো যেখানে মোট পাশ করেছেন 13,03,426 জন এবং শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে, কারণ যারা অনেকে আশা করেছিল গোল্ডেন A+ পাবে তাদের অনেকে 2-1 সাবজেক্টে A+ ছুটছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের দেখছি যে তারা ফলাফল দেখে পরিবার পরিজনকে জানাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের ফলাফলের কথা জানাচ্ছে। কারো চোখে অনেক উচ্ছ্বাস, কারো চোখে উদ্দীপনা, কারো চোখে হতাশার দৃশ্য আমরা দেখেছি। কারণ তবে এখানে শিক্ষকরা যেটি বলছিলেন যে এই এসএসসি পরীক্ষার্থী এবার যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখছি যে একটি অভিভাবক কিন্তু আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। একজনকে আমরা দেখছি আবেগ আপ্লুত হতে, একজন শিক্ষার্থীকে আমরা এখানের শিক্ষকদের সাথে কথা বলে যেটা জানলাম, তারা যেটি বলছে যে জুলাই আগস্টে যে স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করার কারণে কিন্তু তাদের পড়াশোনায় কিছুটা ক্ষতি হয়েছে এবং যার কারণে এবার ফলাফলে কিছুটা হয়তো আশানুরূপ ফলাফল এবার তারা পায়নি। তবে এই ছিল রাজুক থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের যে ফল প্রকাশ, সেই ফল প্রকাশের উৎসব আয়োজনে অংশ নিয়েছে এবং তারা সেই আনন্দ প্রকাশ করছে গ্রামের তালে তালে। আরেকটু জানিয়ে রাখি, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এ বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার 97.40% এবং এই শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 1,326 জন। অডিটোরিয়ামে ভিকারুন্নেসার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে, আমরা সেটির জন্য অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা সবাই বলতে বেশিরভাগই অডিটোরিয়ামে এবং আশপাশে অবস্থান করছেন। এর মধ্যে শিক্ষার্থীরা ড্রামস নিয়ে এসেছেন। তারা তাদের যে উচ্ছ্বাস আনন্দ বরাবরের মতো অন্যবারের মতো এবারও তাদের সেই আনন্দ প্রকাশ করছেন। কিছুক্ষণ আগেও আপনারা একেবারে লাইভের শুরুতে দেখেছেন যে তারা ড্রামস বাজিয়ে এই আনন্দে সবাই একত্রিত হয়েছে। এখনও আবার তারা অডিটোরিয়ামের মাঝ বরাবর অবস্থান নিয়েছেন এবং তারা তাদের সেই চিরাচরিতভাবে তারা তাদের এই উচ্ছ্বাস প্রকাশ করছেন। শিক্ষার্থী যারা 1,326 জন যারা জিপিএ 5 পেয়েছেন এবং যারা জিপিএ 5 পেয়েছেন এবং যারা অকৃতকার্য হয়েছেন, সেই অকৃতকার্যের সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত ঠিক আমাদের কাছে হাতে এসে পৌঁছায়নি। আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই আমরা এই বিস্তারিত তথ্যটুকু আপনাদেরকে জানাতে পারবো। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, সেখানকার খবর তার কাছে। আজ
জিপিএ 5 পেয়েছে 11,843 জন এবং আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে এবার চট্টগ্রামে কিন্তু পাশের হার কমেছে এবং পাশের হার প্রায় 10.73% কমেছে গত বছরের তুলনায়। তবে জিপিএ 5-এর সংখ্যা বেড়েছে, প্রায় 1000 খানিক জিপিএ 5 বেশি পেয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ডক্টর খাস্তুগির উচ্চ বিদ্যালয়ে, কিন্তু শিক্ষার্থী আসলে অন্যান্য বার কিংবা বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি যে শিক্ষার্থী ফলাফল নিতে আসার হার কিন্তু কম, বিশেষ করে ওয়েবসাইটে এবং মোবাইলে SMS এর মাধ্যমে যে ফলাফল পেয়ে যায় সে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি বিদ্যালয়গুলোতে কম থাকে। তারপরেও কিছু শিক্ষার্থী এসেছে এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের যে ফলাফল সেটা বোর্ডে দিয়ে দিয়েছে এবং শিক্ষার্থী কিংবা তারা যে অভিভাবকরা আছে তাদের নিজেদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা খুঁজে দেখছেন রেজাল্ট অনুযায়ী। এবং আমরা বলতে পারি যে চট্টগ্রামে এবারে যে পাশের হার কমেছে এবং এই পাশের হার কমে যাওয়ার মধ্যে আমরা দেখেছি যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম জেলায় কিন্তু পাশের হারটা অনেকটা বেশি কমেছে এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কমেছে রাঙামাটিতে। রাঙামাটিতে আমরা দেখেছি যে 56.55% পাস করেছে, যেটা গতবার ছিল 72.72%। এছাড়া বিশেষ করে কক্সবাজার জেলায় আমরা দেখেছি যে পাশের হারটা তুলনামূলকভাবে অনেক কম, সেটা প্রায় 70.72, যেটা গতবার ছিল 83 প্রায় 6-7%। তো একভাবে বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের যে পাশের হার সেটা অনেকটাই কম। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মী ওবায়দুল্লাহর কাছে, তিনি আছেন ময়মনসিংহে। কিছুক্ষণ আগে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফল প্রকাশ করেছেন। সেই প্রকাশিত ফলাফলে জানিয়েছেন যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 58.22%, যেটি গতবারের চেয়ে কম। আসলে এবার সব শিক্ষা বোর্ডে পাশের হার কমেছে, এবারও ময়মনসিংহ কিন্তু পাশের হার অনেক কম। এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 4 জেলার কিন্তু এই পাশের হার, এবং এতে জিপিএ 5 পেয়েছেন 6,678 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা 3,126 জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 3,552 জন। আমি জানিয়ে রাখি যে এই এসএসসি পরীক্ষা এবার 4 জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা থেকে ফর্ম পূরণ করেছিলেন 1,07,161 জন। এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন 1,05,556 জন এবং পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 61,456 জন। আমি যদি একটু জেলাভিত্তিক যদি সংখ্যাটা জানাই যে জামালপুর জেলায় কিন্তু এবার অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন 25,977 জন এবং এখান থেকে পাশ করেছেন 15,636 জন। পাশের হার 60.19%। নেত্রকোনায় 19,419 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 11,569 জন, পাশের হার 59.58%। এছাড়া ময়মনসিংহ জেলায় 57% এবং শেরপুর জেলায় কিন্তু 53% কিছু বেশি শতাংশ পাস করেছে। অর্থাৎ ময়মনসিংহ 4 জেলাতে কিন্তু এবার পাশের হার অনেক কম। তো এই ছিল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। সারা দেশের বিভিন্ন স্থান থেকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা 3 বার সরকার চালিয়েছি, তো সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূ রাজনীতি, সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি। প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি, আমরাই অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন চেয়েছি। আমরা কে কতজন প্রাণ দিয়েছি, কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে তুলছি না, এটা আপনারা আর ভালো করে জানেন। কয়েকদিনকে পত্রিকাতে বেরিয়েছে, ওই জুলাই মাসেই আমাদের প্রায় 600-র উপরে বিএনপির নেতাকর্মী, অর্থাৎ ছাত্র দল, যুব দল নেতাকর্মীরা শহীদ হয়েছে।
আমি এই কথাগুলো আনতাম না, আনতে চাইও নি, আমার নোটের মধ্যে সেটা ছিল না, কিন্তু এখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম টু ক্লারিফাই দ্য সিচুয়েশন। সুতরাং আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কোথায় বিশ্বাস করি, একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি? আমরা যারা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা, না, নেই। কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি, তারা তৈরি করুক, তারা আলোচনা করছি, আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করে নিয়ে নিচ্ছি। আমি খুব আশাবাদী মানুষ। এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না, প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে দেশে এখনও স্বৈরাচারী আচরণ বিরাজমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় তারা কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। আর বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচার মানসিকতা দেশে বিরাজমান। নির্বাচনে প্রতীক বরাদ্দ ইস্যুতে ইঙ্গিত করে জাহিদ বলেন, কোনো কিছু না পেলে অন্য কেউ পাবে না এমন বক্তব্য স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। দেশের মানুষ কখনোই স্বৈরাচারী মনোভাব মানবেও না বলে হুঁশিয়ারি দেন জাহিদ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দা একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। স্বৈরাচার তো পালায় গেল, কিন্তু স্বৈরাচারীর মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি। এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৯৮টি গ্রাম। ৫টি উপজেলার ৩০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীতে পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে। জেলার 160টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 50টিতে প্রায় 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা জানিয়েছেন, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে ফেনীর সেলোনিয়া ও মুহুরী নদীর পানি কমতে পারে। এতে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গাতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আগামী 24 ঘন্টায় নদ নদী পানি সমতল হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে। সেই কারণে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে ফেনী জেলাতে। অন্যদিকে গত 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জেলায়। বর্ষায় বৃষ্টি হবেই, ঠিক আছে, কিন্তু প্রতি বছর এইভাবে বৃষ্টিতেই শুধু জলাবদ্ধতা,
এইটা তো স্বাভাবিক জীবনযাপনের অংশ নয়। এটার জন্য আমরা নিজেরাই দায়ী। যেমন বিভিন্ন খালে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে স্থাপনা করে এরা পানি নিষ্কাশন খালে পানি নামছে না, যার ফলে আমরা বেশি ভোগান্তির মধ্যে পড়েছি। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। বিপাকে পড়েছেন বাসিন্দারা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমরা কার কাছে যাইয়ে জানাবো? ঘরের ভিতর সাপ পোকামাকড় উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না, আমরা রাতে ঘুমাতে পারি না ভয়ের কারণে। টানা বর্ষণে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। প্রাণহানি না ঘটলেও এরই মধ্যে ছোট বড় পাহাড় ধসের ঘটনায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে পৌরসভা ও জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। সজল, নদী ভাঙনের ফলে যে সৃষ্ট বন্যা, সেই বন্যার পানি কিন্তু সেই ভাঙন দিয়ে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে। নতুন নতুন নির্মাঞ্চলে প্লাবিত হয়ে নতুন নতুন অঞ্চল বন্যার কবলে পড়ছে। আমরা রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় মাঠের। এখানে 5টি দেখতে পাচ্ছেন ফেনী 4 বিজিবির পক্ষ থেকে তাদের আশ্রয় যে কেন্দ্রের লোকগুলোর জন্য রান্না করা খাবার নিয়ে আসছিল দুপুরে। সেই খাবার দিতে গিয়েও তাদেরকে কোথাও মাজা পানি, কোথাও কোমর পানি এরকম মারিয়ে আশ্রয় কেন্দ্রের লোকজনের কাছে সে সকল খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এই আশ্রয় কেন্দ্রের এখানে 5টি ভবনে আমরা দেখেছি যে 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে এবং আশপাশের বা পুরো জেলার কথা যদি বলি 6টি উপজেলার মধ্যে ইতিমধ্যে 3টি উপজেলা পুরোপুরি বন্যার পানিতে মোটামুটি ছড়িয়ে পড়েছে এবং সদর উপজেলার 2-1টি গ্রাম এই বন্যার কবলে পড়েছে। ফেনীর জেলা প্রশাসন যেটা বলছে ইতিমধ্যে তাদের হিসেব মতে 98টি গ্রাম প্লাবিত হয়েছে, যদিও বাস্তবে এবং স্থানীয়রা বলছে সেই আক্রান্ত গ্রামের সংখ্যা শতাধিক। আমরা দেখেছি এই বন্যা কবলিত মানুষের পাশে ফেনীর জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি, তারা যে যার অবস্থান থেকে তারা চাচ্ছে যে মানুষকে কিছুটা যাতে ক্ষতির মুখ থেকে রক্ষা করা যায়, কিছুটা প্রশান্তি দেওয়া যায়। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে পানি ওঠার কারণে অনেকেই কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের বাড়িঘর পানি তলিয়ে গিয়েছে, মালামাল নষ্ট হয়ে গেছে, ফসলের মাঠ থেকে শুরু করে পুকুর তলিয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি পরিবার কান্না করতে করতে তার মেয়েকে, একটি বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছে, তাকে সাপে কামড় দিয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। ঠিক এমন কিন্তু যারা বয়োবৃদ্ধ রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, যারা গর্ভবতী মহিলা রয়েছে, তারা যারা আটকা পড়েছে তারা কিন্তু দুর্বিষহ একটি সময় পার করছেন। সব মিলেই কিন্তু ফেনীর যে বন্যা পরিস্থিতি, যদি ভারতের উজান থেকে নেমে আসা পানির তোর যদি না বাড়ে তাহলে বেশিটা ক্ষতি না হলেও মানুষ যতটুকু আক্রান্ত হয়েছে তা কিন্তু ভোগাবে। জেলা প্রশাসন বলছে ধৈর্যের সাথে তারা যেন বন্যাবাসী মানুষজন এটা মোকাবিলা করে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা আশ্বাস দিয়েছে। আমরা যাব নোয়াখালীতে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাবেন রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদিতে। আপনারা জানেন গত 3 দিন যে অতিবৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে নোয়াখালীর নিম্নাঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল বিকাল থেকে এখানে যদিও বৃষ্টি কম ছিল, আজ সকাল 11টা থেকে পুনরায় বৃষ্টি হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছেন গত 24 ঘন্টা প্রায় 12 মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য জানিয়েছেন যে এখানে যে পানির যে লেভেল আছে সেই লেভেল 4.93 এবং যেটা ডেঞ্জার লেভেল হলো 4.95, অর্থাৎ ডেঞ্জার লেভেল থেকে 2 পয়েন্ট নিচে নোয়াখালীর পানির অবস্থা রয়েছে। এখানে গতকালকের তুলনায় এখানে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নোয়াখালীর যে জলবদ্ধতার মূল কারণ হলো যে এখানকার প্রায় 200টি খাল রয়েছে। এই খালগুলো অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে সামান্য বৃষ্টি হলে নোয়াখালীতে জলবদ্ধতা সৃষ্টি হয়। এই জলবদ্ধতার কারণে নোয়াখালীর বিভিন্ন, বিশেষ করে পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, জেলা প্রশাসন বাসভবন, নির্বাহী প্রকৌশলী কার্যালয় সব জায়গায় পানিতে নিমজ্জিত ছিল। এই ছিল নোয়াখালী থেকে জলবদ্ধতার আমার কাছে সর্বশেষ তথ্য।
নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুল এবং ফেনী থেকে আতিয়ার সজল আমাদেরকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। মাগুরায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদেরকে সরব হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে মাগুরারও 10 জনের মতো শহীদ হয়েছেন। আপনাদের সেই সন্তানদের যে রক্তের মর্যাদা সেটি আমাদের সকলকে মিলে দিতে হবে। একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য, বৈষম্যহীন গণতান্ত্রিক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই লড়াই। ফলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি, আমরা সেই বার্তাটি দিতে এসেছি। আমরা রাজপথে আছি। জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে দ্রুত সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দিবেন না। দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আবারও মাগুরাতে আসবো। মাগুরার বাসীর এলাকার যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে সবসময় থাকবে। আমরা আজকে বিদায় নিচ্ছি, কিন্তু মাগুরাবাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে যারা সরব হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ছিলাম মাগুরায়, বক্তব্য রাখছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 11তম দিনের আলোচনা চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হয়। আলোচনা চলছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা ইস্যুতে। সভার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত সময়ে সবাইকে ঐকমত্যে এনে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের ইন্টেনশনের দিক থেকে, উদ্দেশ্যের দিক থেকে কোনো ভিন্নতা নেই। কমিশনেরও কোনো আলাদা উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই, যদি থেকে থাকে আপনি উদ্দেশ্য হিসেবে বলেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে। সেটা যেহেতু অগ্রগতি হয়েছে, আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলির ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারব। আবারও নদী ভাঙনের খবর। শরীয়তপুরের জাজিরায় তাণ্ডব চালাচ্ছে পদ্মা। বিলীন হচ্ছে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট। সহায় সম্বল হারিয়ে দিশেহারা মানুষ। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তার কার্যকারিতা নিয়ে সংশয়ে খোদ ডাম্পিং কর্মকর্তারাই। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ফ্যামিলি সহ সব গেছে। স্বপন সরকার এখনো বিশ্বাস করতে পারেন না তার সব গিলে নিয়েছে আগ্রাসী পদ্মা। চোখের পলকে সব ঘটে যাওয়ায় এক কাপড়েই পরিবার নিয়ে ত্যাগ করতে হয় বসত ভিটা। অধিকাংশই এখন নদীগর্ভে। সামান্য যে ধ্বংসস্তূপ রয়েছে তা দেখতেই ফিরে আসেন স্বপন সরকার। বুড়বুড়ি দিয়া ঠেলা আয়া পড়তেছে, আয়া বস্তা বস্তা হালাইছে না, জিও হালাইছে সরকারে, সব নিয়ে যাইতেছে গা। এরপর আইলাম বেরিবাদের উপরে, বেরিবাদও ভেঙে যাইতেছে গা। বেরিবাদের পর আস্তে আস্তে আইলাম আমার বিল্ডিং এর লগে ঠেকলাম। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। মাঝিরঘাট পদ্মা সেতুর পূর্ব পাশে ঠিক আধা কিলোমিটার পরেই গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে আগ্রাসী পদ্মা গিলে নিয়েছে 20টি পরিবারের বসতভিটা ও বেশ কিছু দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা ভাঙতে পারে কারো কল্পনাতে ছিল না। তাই বেশিরভাগ মানুষ কিছুই সরাতে পারেননি। ভাত খাইতে বসেন মুখালে ভাঙ্গা ভাঙ্গা দুয়ার ভাঙ্গা লাইতেছে, আর তারা তাড়াতাড়ি বাইরে গেছে। ঘর গোনা কিছু মাল সামানা বাইর করতার নেই। ওখানে খালি পট 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 শব্দ হইতেছে আর ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। এই মুহূর্তে মানে কিনারটা মাত্র আধা ঘন্টার সময় দিচ্ছে। আধা ঘন্টার সময় বসে আগে দিয়ে আমার দোকানপাট সব সহকারে 10টা দোকানের মতো একবারে চলে গেছে।
তবে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, যা কিছুটা ঝুঁকি কমালেও পানি বাড়তে থাকলে কতটা কাজে লাগবে এ নিয়েও শঙ্কা খোদ ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং কর্মকর্তার। সাময়িকভাবে এগুলো রক্ষা করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী পানি যদি আরও বৃদ্ধি পায়, এখন যদি জরুরি ভিত্তিতে টিউব যদি না ফালানো হয় তাহলে রোধ করা সম্ভব হবে না। যদি এই পদক্ষেপ কার্যকর না হয় তাহলে এই এলাকার হাজারো বসতবাড়ি ও হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, দু একদিন আগেও এখানে ছিল বসত বাড়ি, পেছনে ছিল বেশ কিছু দোকানপাট, যা ইতিমধ্যেই পদ্মার আগ্রাসনে গ্রাস করে নিয়েছে। গ্রাস করার অপেক্ষায় আমার পেছনে থাকা আরও কিছু বসত ভিটা। তাদের প্রত্যাশা সরকারের এই উদ্যোগ হয়তোবা বাঁচিয়ে নিতে পারে তাদের শেষ সম্বল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের জাজিরায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। পদ্মা নদীর জাজিরা প্রান্তের মাঝিঘাটের যেই ভাঙন কবলিত এলাকা, সেই এলাকায় গতকালকে আবার নতুন করে কিন্তু 80 মিটার ভেঙেছে এবং এর ফলে পুরো যেই পদ্মা সেতুর ঘিরে যেই বেড়িবাঁধটি রয়েছে, নদীরক্ষা বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের প্রায় 480% মানে 80 ফিট কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে এই যে এলাকাটি মাঝিঘাটের পূর্ব প্রান্তের এই এলাকাটি কিন্তু পুরোপুরি ঝুঁকির মধ্যে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বেশ তড়িঘড়ি করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ কিন্তু এখানে ফেলছেন 3টি জারের মাধ্যমে, এবং আমরা আজকেও সকাল থেকে দেখছি যে আজকে সারাদিনে বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নদীর প্রবল স্রোত, তার মধ্যেও তারা 5000 ব্যাগের যে প্রস্তুতি নিয়েছেন আমরা দেখছি দিনভরে সেটা ফেলছেন। এখন পর্যন্ত যদি বলি যে এই যে পদ্মা সেতুর দক্ষিণ পূর্ব প্রান্তের যেই 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, তার প্রায় 480 মিটার বেড়িবাঁধের মূল অংশ কিন্তু ভেঙে গেছে এবং সেখান থেকে প্রায় 50, কোথাও 50 ফিট, কোথাও 150 ফিট পর্যন্ত কিন্তু ভিতরে প্রবেশ করেছে, যেখানে বসত বাড়ি রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে, স্থাপনাগুলো রয়েছে। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে প্রায় 20টি পরিবারের বসত ভিটা এবং প্রায় 15টি দোকানপাট কিন্তু নদীগর্ভে চলে গেছে, বেশ কিছু স্থাপনাও নদীগর্ভে চলে গেছে। 4 ধাপের এই ভাঙনে প্রায় নভেম্বর থেকে, আপনারা জানেন যে পদ্মা সেতুর এই প্রান্তে নভেম্বর থেকে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে এবং এখনও সেটা খানিক বাদেও কিন্তু অব্যাহত রয়েছে। এবং যারা এখানে রয়েছেন, যারা স্থানীয়, তারা বলছেন যে যদি টেকসই বাঁধ নির্মাণ না করা হয় তাহলে এই পুরো প্রকল্পটি কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে এবং আশেপাশে যেই বসত বাড়িগুলো রয়েছে, যেই এলাকাটি রয়েছে, সেই এলাকাটিও নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি সরকারিভাবে টেকসই বাঁধ নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি কিন্তু এলাকাবাসীর। সব মিলিয়ে এই ছিল পদ্মা সেতুর পূর্ব প্রান্ত থেকে। যুক্ত ছিলাম শরীয়তপুরের জাজিরা থেকে। জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না বিজিবি। সীমান্ত সুরক্ষিত রেখেই বাকি জনবল নির্বাচনে সহায়তা করবে বলে জানালেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তে প্রতিনিয়ত পুশিং প্রতিহতের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সীমান্তে চোরাচালান বন্ধে বাহিনীর সদস্যরা বদ্ধপরিকর বলেও জানান বিজিবি প্রধান। বৃষ্টির ঝাপটা, কালো মেঘ আর বাতাসের গর্জন থামাতে পারেনি সীমান্তের নতুন প্রহরীদের দীপ্ত পদচারণা। বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। গায়ে নতুন উর্দি আর চোখে স্বপ্ন নিয়ে পা মেলান কুচকাওয়াজে। 6 মাসের কঠোর প্রশিক্ষণের পর গর্বিত এই উপস্থাপন। তারা শুধু প্রশিক্ষণ শেষ করেনি, শপথ নিয়েছে দেশকে বুক চেতিয়ে আগলে রাখার। এই কুচকাওয়াজে ছিল গর্বের পাশাপাশি এক অদৃশ্য আবেগের ঢেউ। মায়ের চোখে কান্না, বাবার কণ্ঠে কাপাসুর। সন্তান এখন দেশের সৈনিক। দেশের একটুকু মাটি ছিনিয়ে নিতে দেবো না কাউকে, নিজের জীবন থাকতে। যে সৈনিক হিসেবে পেয়ে আমি অনেক আনন্দ হয়েছি। 6 মাস বাবা থেকে দূরে ছিলাম, প্রায় 2 মাস পর বাবাকে পাওয়ার অনুভূতিটা একরকম। আশা করছি ছেলে অনেক বড় হইব। সীমান্তে পুশিন ও চোরাচালান বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিজিবির মহাপরিচালক। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত
হচ্ছে, মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তার প্রস্তুতি রয়েছে বলে জানান বিজিবির প্রধান। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন, এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। বিজিবির 103তম রিক্রুট ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন 658 জন পুরুষ ও 36 জন নারী সদস্য। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতখানিয়া, চট্টগ্রাম। পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের 3 দিনের আলোচনার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এই আলোচনা হয়। ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রেস সচিব শফিকুল আলম জানান, এতে দুদেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আর ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ সময় আজ রাত 9টায় ফের বৈঠকে বসবেন উভয় পক্ষ। দুপুরের সময় আরও থাকছে। সন্ধ্যায় সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। স্বাগতিকদের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চান লিটন। পড়ে যাওয়া মোবাইল তুলতে একে একে সেপটিক ট্যাঙ্কে নামেন 5 জন। মৌলভীবাজারে প্রাণ গেল 2 ভাই সহ 4 জনের। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুতে হরিণছড়া চা বাগানে নেমে এসেছে শোকের ছায়া। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। বুধবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে নিজ বাড়িতে শ্রাবণ নায়েক প্রকৃতিটাকে সাড়া দিতে ঘরের পেছনে টয়লেটে যায়। এ সময় তার মোবাইল টয়লেটের গর্তে পড়ে যায়। মোবাইল ওঠাতে গেলে বিষক্রিয়ায় আক্রান্ত হয় সে। সারা শব্দ না পেয়ে ভাইকে খুঁজতে টয়লেটের গর্তে নেমে ভাই রানা নায়কও অচেতন হয়ে পড়ে। তাদের উদ্ধারে গর্তে নেমে একে একে কৃষ্ণা রবিদাস, নৃপেন ফুলমালী ও রবীন্দ্র বুনার্জি নামে আরো 3 জন অচেতন হয়ে পড়েন। সবাইকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধার করতে গিয়ে আমার বাচ্চাটাও নাই। মিলিয়া তুলি করছি, ধোয়াধুয়ি করছি, ধোয়াধুয়ি করিয়া তারপর গাড়িতে নিয়ে মেডিকেলে গেছি। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক স্পর্শকাতর বিষয়। খুব এই ঘটনা নিয়ে রাজঘাট ইউনিয়নবাসী মর্মাহত। রবীন্দ্র বুনার্জিকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানান, মধ্যরাতে 6তলা বাড়িটির নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঝলসে যায় রিপো-নীতি দম্পতি ও তাদের 3 বছর বয়সী মেয়ে রাফিয়া। লিকেজের কারণে আগে থেকে গ্যাস জমেছিল। মশার কয়েল জ্বালাতেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। রিপনের 70, রীতির 45 ও শিশু রাফিয়ার শরীরের 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। খেলার খবর। ওয়ানডে নিয়ে কাটা ছেঁড়ার আগেই আজ টি-20 সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। আগের ব্যর্থতা ভুলে ভালো শুরুর প্রত্যাশা অধিনায়ক লিটন দাসের। বোলিং বৈচিত্র্যের কারণে সংক্ষিপ্ত সংস্করণেও লঙ্কানদের ফেভারিট মানছেন লিটন। জবাব দিলেন নিজের ওয়ানডে ব্যাটিং নিয়েও। অন্যদিকে স্পোর্টিং উইকেট প্রত্যাশা স্বাগতিকদের। তারাও মুখিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে তারিক হাসান শিমুলের রিপোর্ট। টি-20 সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন হলেও অধিনায়ক লিটন দাসকে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে ওয়ানডে ব্যাটিং নিয়ে। কিভাবে দলে আসলেন, এসেও যে ব্যর্থ হলেন। তবে শর্টার ফরম্যাটের অধিনায়ক কোনো ভনিতা না করেই অকপটে স্বীকার করলেন ব্যর্থতা। চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু কেন যেন হয়ে উঠছে না। যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার
চেষ্টা আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠে করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না। টেস্ট ওয়ানডে দুটো সিরিজই স্বাগতিকদের পকেটে। লঙ্কানরা একরকম আধিপত্যই দেখিয়েছে ওয়ানডে সিরিজে। এমন দুই সিরিজের পর টি-20তে কোন দল থাকছে এগিয়ে, টাইগার অধিনায়ক অবশ্য তার ব্যাখ্যা দিলেন। টি-20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি। লঙ্কানরাও অনুশীলন করেছে লম্বা সময়। তাদের প্রধান অস্ত্র হাসারাঙ্গা সিরিজ থেকে ছিটকে গেছেন। কিছুটা চিন্তার ভাঁজ মাস্টার মাইন্ড সনাথ জয়সূরিয়ার কপালে। তবে পুরোটা সময় উইকেটটাই যেন পর্যবেক্ষণ করলেন এই লিজেন্ড। জয়টা যে চাইছে তারাও। হাসারাঙ্গার শূন্যতা আমাদের অবশ্যই ভোগাবে। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে পেশাদার ক্রিকেটে আমাদের সবকিছু মানিয়ে নিতে হয়। দলে যারা আছে তারা সেটা পূরণে ভূমিকা রাখবে। স্পোর্টিং উইকেট থাকবে আশা করছি। মাঠে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। প্রথম ম্যাচের জয় খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চাই। এবছর বাংলাদেশ দল খেলেছে দুটি টি-20 সিরিজ। ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে দুটো সিরিজই হেরেছে লাল সবুজ। টেস্ট ওয়ানডে শেষ, শান্ত মিরাজের হাত ধরে আশার আলো লঙ্কায় খুঁজে পায়নি বাংলাদেশ। শেষ ভরসা টি-20, নতুন ক্যাপ্টেন লিটন দাস। তিনি পারবেন কি লঙ্কায় একটা সিরিজ উপহার দিতে? ক্যান্ডি থেকে তারেক হাসান শিবুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। সূচনা বক্তব্য 3 আগস্ট, 4 তারিখ সাক্ষ্য গ্রহণ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাসের হার 68% বেশি, জিপিএ 5, 1,39,000। রেজাল্ট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলগাজী পরশুরামে সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে জাজিরায় তীব্র ভাঙন। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।